রামেশ্বরম তামিলনাড়ু রাজ্যের অন্তর্গত পাম্বান আইল্যান্ডে অবস্থিত এই জায়গা আপামর ভারতবাসীর কাছে একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এই রামেশ্বরমে আছে অসাধারণ স্থাপত্যের নিদর্শন শ্রী রামনাথ স্বামীর মন্দির, গন্ধমাদন পাহাড়, অতি প্রাচীন শহর ধনুষ্কোটি, উত্তাল বঙ্গোপসাগর এবং আরও অনেক কিছু। মান্তাস ট্রাভেলের এবারের গন্তব্য মূল ভারত ভূখণ্ডের বাইরে অবস্থিত এই রামেশ্বরম। গুড মর্নিং ফ্রম রামেশ্বরম। আমি সুস্মিতা, ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আর আমার সাথে আছে অগ্নি। দেখতেই পাচ্ছ পেছনে সাগর, সমুদ্র। এটা হচ্ছে বঙ্গোপসাগর, যেটা পড়েছে ভারত মহাসাগরে এই জায়গাটা থেকে। আর সারা রাত বৃষ্টি হয়েছে, ফলে ওয়েদার পুরো কুল হয়ে গেছে, একদম গরম নেই। এখন আমরা চলেছি রামেশ্বরমে পুজো দিতে। পুজো দেওয়ার আগে কিছু কাজ আমরা করব। আমরা প্রথমে যাব অগ্নি তীর্থমে, আর তারপরে যাব 22 কুণ্ড স্নানের জন্যে। এবার অগ্নি তীর্থম আর 22 কুণ্ড কি সেটা গিয়ে তোমাদের দেখাবো আর বলবো। আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়েছি অগ্নি তীর্থমের পথে। অগ্নি তীর্থম সম্বন্ধে বলি, অগ্নি তীর্থম হচ্ছে এইখানে রামেশ্বরমে পূজা দেওয়ার আগে যেখানে স্নান করতে হয়। কেউ স্নান করেন, কেউ সেখানে জল মাথায় ছিটিয়ে নেন। বলা হয় এখানে স্নান করলে পাপ স্খলন হয়। খুব পবিত্র জায়গা পুণ্যার্থীদের জন্য। রামেশ্বরম ঢোকার আগে অগ্নি তীর্থম ভিজিট হচ্ছে মাস্ট। আমাদের বাদিকে একদম সমুদ্র বয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি সমুদ্রে অনেক নৌকা। সকালবেলাও দেখালাম সমুদ্র। গাড়ি থেকে নেমে আমরা এখন অগ্নি তীর্থমের পথে যাচ্ছি। বাদিকেই দেখতে পাচ্ছ সমুদ্র। অগ্নিতীর্থম কি? অগ্নিতীর্থম হচ্ছে সমুদ্রে স্নান করা। বলা হয় যে এখানে স্নান করলে পাপস্খলন হয়, সেই জন্য এখানে স্নান করে। আর যারা স্নান করতে পারবে না তারা একটুখানি জল ছিটিয়ে নিলেই অগ্নিতীর্থম হয়ে যায়। আমরা এখন অগ্নিতীর্থমের জন্য সমুদ্রে নামছি। তীর্থম করে এবার আমরা যাচ্ছি ইস্ট গেটে পুজো দিতে। আর্য তীর্থমের পর থেকে এই যে জায়গাটায়, যে জায়গাটা দিয়ে আমরা হাঁটছি, ইস্ট গেটের দিকে যাচ্ছি, এই জায়গাটায় কিন্তু কোনো ভেহিকেল অ্যালাউড নয়। এই জায়গাটা হেঁটেই যেতে হবে। সামনে দেখতে পাচ্ছি ইস্ট গেটের গোপুরাম। আমরা এখন ওই গোপুরামের দিকে এগিয়ে চলেছি। নারকেলের খোলা দিয়ে একটা দেখো গণেশ ঠাকুর বানানো, পেছনে হনুমানজি, অসাধারণ কারুকার্য। ইস্ট গেটের সামনে চলে এসেছি। সামনে দেখতে পাচ্ছি গোপুরাম, ঠিক তার উল্টো দিকে রয়েছে একটা রথ। সম্ভবত কোনো একটা উৎসবে এখানে এই রথযাত্রাটা হয়। আমরা পুরোহিতের জন্য এখন অপেক্ষা করছি, উনি আসবেন। এই ইস্ট গেট দিয়ে আমরা ঢুকে যাব ভেতরে। এখান থেকে দেখতে পাচ্ছি দুটো জায়গা, দুটো অ্যারো দেওয়া আছে। একদিকে আছে 22 হোলি কুণ্ড, আরেকটা আছে ওয়ে টু দর্শন। এইটা হচ্ছে গোপুরমটা, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি। মন্দিরের মধ্যে ঢুকে গেছি, মণ্ডপমের মধ্যে দিয়ে যাচ্ছি। কিভাবে আসবেন এই রামেশ্বরমে? রামেশ্বরম পৌঁছাতে হলে কলকাতা থেকে মাদুরাই ট্রেনে এসে মাদুরাই থেকে এখানে চলে আসতে পারেন। মাদুরাইয়ের থেকে ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 170 থেকে 80 কিলোমিটার। আর এই যে আমরা যেভাবে এসেছি কন্যাকুমারী থেকে, পুরো ট্রিপের পার্ট হিসাবে একটা পার্টে আমরা কন্যাকুমারী থেকে জার্নি করেছি। ডিস্টেন্স প্রায় 300 কিলোমিটার। কলকাতা থেকে মাদুরাই অব্দি কিন্তু ডাইরেক্ট ট্রেন পাবেন। কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেসে করে চলে আসতে পারেন মাদুরাইতে। আর বিমান পথে আসতে হলে, মানে আকাশ পথে আসতে হলে মাদুরাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে নিয়ারেস্ট এয়ারপোর্ট। এখন যারা এইভাবে আসবেন
তাদের একটা কথা বলে রাখি, যখনই আপনারা রামেশ্বরম পৌঁছাবেন, সেটা মাদুরাই থেকে আপনারা ট্রেনে পৌঁছান বা মানে সড়ক পথে পৌঁছান, বঙ্গোপসাগরের ওপর দিয়ে পাম্বান ব্রিজ এইটা কিন্তু ক্রস করতেই হবে। এটা কিন্তু রামেশ্বরমে আসার একটা অতিরিক্ত অ্যাট্রাকশন। সুন্দরভাবে পুজো দিয়ে আমরা এখন বাইরে দাঁড়িয়ে রয়েছি, পেছনে গোপুরম, ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়। আমরা ইস্ট গেটের সামনে দাঁড়িয়ে আছি। এখানে একটা কথা বলি যে এখানে কিন্তু মূল যে জ্যোতির্লিঙ্গ সেটা নিয়ে 5টা দর্শনীয় মন্দির রয়েছে। একটা হচ্ছে জ্যোতির্লিঙ্গ, যেটা সীতামা বানিয়েছিলেন, গল্পটা আমরা যেতে যেতে বলছি। 2টো শিব মন্দির আছে, শিবলিঙ্গ আছে, যেটা হনুমান এনেছিলেন। একটা 16 ফুট উঁচু হনুমানের মূর্তি আছে, যার 8 ফুট নিচে 8 ফুট ওপরে, আর আছে পার্বতী মায়ের মূর্তি। এই 5টা মন্দির দর্শন, সঙ্গে 22টা কুণ্ড রয়েছে। এই 22টা কুণ্ডর থেকে জল তুলে সেগুলো মাথায় ছিটিয়ে দেওয়া হয় বা তাতে স্নান করা যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এইগুলোতে যদি আমাদের টিকিট করে দেখতে হয় সবকটা জায়গা, তাহলে টিকিটের দাম, প্রত্যেকটা কুণ্ডের জন্য দাম খরচ হচ্ছে 25 টাকা। মানে 22টা কুণ্ডের জন্য পার হেড খরচ হয় 550 টাকা। আর এমনিতে এখানে স্পেশাল লাইন, একটা ফ্রি দর্শন লাইন আছে, একটা 100 টাকার লাইন আছে, একটা 200 টাকার লাইন। প্রত্যেকটা মন্দিরেই এরকম সিস্টেম রয়েছে। বিশাল জায়গা জুড়ে, এবং ভেতরের যে আর্কিটেকচার সেটা নিয়ে কিছু বলার নেই, এত সুন্দর মন্দির। ভেতরের সিস্টেম কিন্তু যথেষ্ট ভালো। আমরা আজকে মঙ্গলবার এসেছি, এটা কোনো হলিডে নয়। মোটামুটি আমরা 10টা নাগাদ ঢুকেছিলাম, 11:30টার মধ্যে আমাদের হয়ে গেছে। এখানে ট্র্যাডিশনালি প্রত্যেকে মাথায় একটা করে গাজরা মানে ফুলের মালা করে, আমিও কিনে একটা লাগিয়েছি। বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ ভোজন করেন পুরীতে, স্নান করেন রামেশ্বরমে, পূজা পাঠ করেন বদ্রীনাথে, আর শয়ন করেন দ্বারকাতে। পুরী, দ্বারকা, বদ্রীনাথ এবং রামেশ্বরম, এই নিয়ে 4 ধাম। 4 ধামের এক ধাম এই রামেশ্বরমে আছি আমরা। কথিত আছে, রাবণকে বধ করার পর ব্রহ্মহত্যার পাপ লাঘব করার জন্য ঋষিরা রামকে বলেন শিবের পুজো করতে। শ্রীরাম হনুমানকে কৈলাসে পাঠান শিবলিঙ্গ আনার জন্য, কিন্তু হনুমানের দেরি দেখে সীতামা বালি দিয়ে তৈরি করেন এক শিবলিঙ্গ, যাতে শ্রীরামচন্দ্র পুজো করেন। কথিত আছে সেটিই আজ রামনাথ স্বামী মন্দিরে পূজিত হয় জ্যোতির্লিঙ্গ হিসাবে। রামেশ্বরমে বেশ ভালো পুজো দিয়ে আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট বলবো কি এটা? ব্রেকফাস্ট আইটেম এখানে পাওয়া যাচ্ছে না, তার জন্য আমরা এই একটু রুটি, কুরমা এগুলো নিলাম। আমরা নিয়েছি ভেজ কোরমা আর সাথে পরাঠা। নিয়ে নিলাম কফি। দেখো কফিটা সার্ভ করা হয়েছে, এটা একটা বাটির ওপর একটা গ্লাসে কফিটা সার্ভ করা হয়েছে। এবার দেখো ঢালা হচ্ছে, এরকম ভাবে মিক্স করা হচ্ছে, বাটি থেকে গ্লাস, গ্লাস থেকে বাটিতে। এবার খাবো। দারুণ দারুণ। রামেশ্বরমে পুজো দিয়ে ব্রেকফাস্ট করে আমরা এবার যাচ্ছি হচ্ছে গন্ধমাদম পর্বতের দিকে। এই গন্ধমাদম পর্বতে শ্রীরাম পাদম মানে রামের একটা পায়ের ছাপ সেটা রয়েছে। আমরা যাই, এখানে রাস্তাটা দেখাই। রাস্তাটা দেখলে বোঝা যাবে যে এটা কিন্তু অনেকটা ইন্টেরিয়ারে, একদম গ্রামের মধ্য দিয়ে রাস্তা চলে গেছে। গোমাতাকে খাওয়ালাম। এখন চলে এসেছি রামেশ্বরম থেকে 3 কিলোমিটার দূরে গন্ধমাদম পর্বতের সামনে। গন্ধমাদম পর্বতের এখানে কথিত আছে যে রামচন্দ্র এখানে আসতেন, রামচন্দ্র এখানে বসতেন, এবং রামচন্দ্রের চরণ চিহ্ন এখানে রয়েছে। এটা এই মন্দির মতো করা হয়েছে, এটা আমরা দেখাচ্ছি। প্রত্যেক মন্দিরের সামনে যেমন ছোট বড় দোকান বসে, এখানেও কিন্তু ছোট বড় একাধিক দোকান আছে। এইখানে আমাদের উঠতে হবে, এটা হচ্ছে মন্দির। সিঁড়ি দিয়ে উঠে তারপরে দেখাচ্ছি জায়গাটা কি। দাঁড়িয়ে আছি গন্ধমাদম পর্বতে, ছবির মতো সুন্দর একটা জায়গা। এখানে রয়েছে শ্রীরামের পাদপদ্ম, সেটাকে কেন্দ্র করে একটা মন্দির হয়েছে,
যেটার ভেতরে, মন্দিরের ভেতরে ফটোগ্রাফি প্রহিবিটেড, কিন্তু বাইরে থেকে ফটো তোলা যায়, বাইরে থেকে আমরা ফটো তুলছি। এইটা হচ্ছে মন্দিরটা। এই যে জায়গাটা, এইটা কিন্তু রামেশ্বরম বা পাম্বান আইল্যান্ডের হাইয়েস্ট পয়েন্ট, যেখানে আমরা দাঁড়িয়ে আছি। বেশ কয়েকটা খাড়াই সিঁড়ি টপকে এখানে উঠতে হয়, কিন্তু অসম্ভব নয়, বয়স্ক মানুষেরাও উঠে আসতে পারেন। এখান থেকে একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায় চারিদিকে। ভিউটা একটু দেখাই। পুরো পাম্বান আইল্যান্ডের একটা সুন্দর ভিউ এখান থেকে কিন্তু পাওয়া যায়। এখান থেকে আরেকটা সিঁড়ি আছে, সেটা পেরিয়ে মন্দিরের ওপরের সেকশনটায় যেতে হয়। মন্দিরের ওপরের পোর্শনটায় আমরা এসেছি। এই জায়গাটায় কিন্তু কোনো বিশেষ মূর্তি নেই, কিন্তু এই জায়গাটায় ভিউটা একটা অসাধারণ। এখান থেকে বহু দূর পর্যন্ত দেখা যায়। দূরে পর দেখা যাচ্ছে নারকেল গাছের সারি, বেশ কিছু জলাশয়, এবং তারপরেও কিন্তু সমুদ্রের লাইন দেখা যাচ্ছে, সমুদ্র দেখা যাচ্ছে। অপূর্ব সুন্দর ভিউ এই পাহাড়ের উপর থেকে পাওয়া যায়। গাড়ি এগিয়ে চলেছে ধনুষকোটির দিকে। আমার ডান দিকে এবং বাদিকে দুদিকেই কিন্তু সমুদ্রের জলরাশি। এইটা ধনুষকোটি যাওয়ার যে রাস্তা, তার একটা বিশেষ বৈশিষ্ট্য। আমরা ঢুকে গেছি ধনুষকোটিতে, দেখাই যাচ্ছে খুব অনুর্বর জমি এখানে। এখানে কিন্তু চাষাবাদ বিশেষ হতো না। ধনুষকোটিকে ভারতবর্ষের একটা খুব বিতর্কিত শহর এই হিসাবে এটাকে ঘোস্ট টাউন বলা হয়। তার কারণ 1964 সাল অবধি ধনুষকোটি ছিল একটা জমজমাট শহর। তারপরে 64-তে যে রামেশ্বরম সাইক্লোন হয়, সেই সাইক্লোনে ধনুষকোটি একদম ধ্বংসপ্রাপ্ত হয়, এবং তারপরে কিন্তু ধনুষকোটিতে আর লোকজন থাকেনি। আনইনহেবিটেড একটা জায়গা ধনুষকোটি। এবং এই জায়গার যে রাস্তাটা, এই রাস্তাটা এমনভাবে গেছে, যেহেতু আইল্যান্ডটা, পাম্বান আইল্যান্ডটা এই রিজিয়নে খুব সরু হয়ে এসছে, এবং আইল্যান্ডটা পুরো সমুদ্রের মধ্যে। এর জন্য এই জায়গাটার দুদিকে সমুদ্র দেখা যায়। 2016 সাল অবধি এখানে আসাটা ডিফিকাল্ট ছিল। জিপ ছিল এখানে আসার একমাত্র উপায়, কিন্তু তারপরে রাস্তা, পাকা রাস্তা, প্রসারিত রাস্তা তৈরি হওয়াতে এখানে এখন আসাটা খুব সহজ হয়ে গেছে। আমরা চলে এসেছি ধনুষকোটিতে। প্রচুর লোকজনের ভিড় এখানে। দাঁড়িয়ে আছি ধনুষকোটিতে। সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার 3 দিকে সমুদ্র, ডান দিক, বাদিক, পেছনে। পুরো জায়গাটা, সমুদ্রটা বেসিক্যালি বঙ্গোপসাগর, যেখানে ভারত মহাসাগরে মিশেছে। আরও স্পেসিফিক্যালি যদি বলি, আমি এখন ঠিক যেখানটায় দাঁড়িয়ে আছি, আমার ডান দিকে মানে এই দিকে আছে বক স্ট্রেইট বা বক প্রণালী, আমার বাদিকে আছে গালফ অফ মন্নার, এবং আমার পেছনে ভারত মহাসাগর, যেখানে বঙ্গোপসাগর, যেখানে ভারত মহাসাগরে পড়েছে। এইরকম একটা জায়গা। এই একদম কর্নারে আমরা যাই, পাশে আছে ধনুষকোটি বিচ। এইখানটায় বেশ কিছুটা বালি এরিয়া রয়েছে। আমরা এগিয়ে যাই একদম কর্নারে। দাঁড়িয়ে আছি ধনুষকোটিতে। ঠিক এখান থেকে 24 কিলোমিটার দূরেই হচ্ছে শ্রীলঙ্কা। এখানে একটা কিউ মতো ঢুকে গেছে, দেখতে পাচ্ছ। ওটা হচ্ছে ধনুষকোটি বিচ, আর আছে হচ্ছে নীল সমুদ্রের জল। এই জায়গাটা থেকেই কিন্তু যেটা রাম ব্রিজ বলা হয়, বা যার অন্য নাম অ্যাডামস ব্রিজ, সেটা শুরু হয়েছিল। এবং এই অ্যাডামস ব্রিজ বা রাম ব্রিজ হচ্ছে সমুদ্রের তলায় এখনও জিওলজিক্যাল বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে বেশ কিছু লাইমস্টোন পরপর ফেলা আছে শ্রীলঙ্কার যেটা মান্নার আইল্যান্ড, সেখান থেকে এটা সব থেকে কাছাকাছি এই জায়গাটা। দাঁড়িয়ে আছি ধনুষকোটিতেই।
1964 সালে একখানা বিশাল বড় প্রলয় হয়, সাইক্লোন হয়, সেখানে পুরো ধ্বংস হয়ে যায় জায়গাটা। কিন্তু আগে ছিল প্রচণ্ড, 64-র আগে প্রচণ্ড জমজমাট। 64-র পরে যে সাইক্লোন হয় সেখানে প্রচণ্ড পুরোভাবে ধ্বংস হয়ে যায় জায়গাটা। প্রাচীন একটা শহরের ধ্বংসাবশেষ, যেখানে কিছু কিছু ইমারতের ইটগুলো আছে, কিন্তু নেই কোনো মানুষজন, আর অনতি দূরেই দিগন্ত বিস্তৃত সমুদ্র। জানি না ভারতবর্ষে এইরকম জায়গা আর কোথায় আছে। তাই রামেশ্বরম ঘুরতে আসলে ধনুষ্কোটি রুইন্স একটা মাস্ট ভিজিট স্পট। দেখতে পাচ্ছি এখানে আর্চ মতো একটা, এটাও ধ্বংসাবশেষ। বহু পুরনো যে জিনিসগুলো, এরা ইটগুলো দেখলেই বোঝা যাচ্ছে বহু পুরনো। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসাবশেষ। গা ছমছম করছে, একটা গা ছমছমে ভাবাই যায় না যে এই রকম একটা জায়গায় 1964 সালের আগে একটা জমজমাট শহর ছিল, প্রচুর লোক এখানে বসবাস করত। এখানে দেখতে পাচ্ছি লেখা আছে ধনুষ্কোটি ওল্ড সিটি 1964, ওল্ড পোস্ট অফিস, অটোমেটিক ওয়াটার, ফ্লোটিং স্টোন, রামার টেম্পল, ওল্ড চার্চ হাউস অ্যান্ড টেম্পল, মেডিকেল কলেজ। জমজমাট একটা শহর আজ পর্যবসিত হয়েছে একটা ঘোস্ট সিটিতে। এটা মূলত চার্চের ধ্বংসাবশেষ, বোঝাই যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি একটা মন্দিরের ধ্বংসাবশেষ, জাস্ট শিবলিঙ্গ এবং নন্দী মূর্তি রয়েছে, এখানে কিছু পাথর আছে। জায়গাটা যে কতখানি পুরনো এবং এখানে কিভাবে সব ধ্বংসপ্রাপ্ত হয়েছিল সেটা কিছু জিনিসপত্রের এখানে দেখলেই বোঝা যায়। যেমন এইখানে হয়তো একটা মন্দির ছিল যেটার বেসটা রয়ে গেছে, ঠাকুর এখন পূজিত হচ্ছেন, এরকমভাবে চালা দিয়ে জায়গাটা একটা শেড দিয়ে দেওয়া হয়েছে। কিছু কিছু জায়গায় কিছু কিছু থাম অবশিষ্ট রয়েছে। এখানে যেমন দেখতে পাচ্ছি একটা থাম অবশিষ্ট আছে, কোনো একটা বিল্ডিং ছিল, কিছু ইটের টুকরো এইগুলো মাটিতে ছড়িয়ে আছে, কিছু পাথর ছড়িয়ে আছে। অদ্ভুত জায়গাটার ফিলিং, তার কারণ এই রকম দূরে তো একটা বিচ দেখা যাচ্ছে যেখানে অনেকগুলি নৌকা দাঁড়িয়ে আছে পরপর। জায়গাটা এখন একদম ফাঁকা এবং ধনুষ্কোটির এই রিজিয়নটাতে কিন্তু এখনও ট্যুরিস্ট অ্যাট্রাকশন ততটা হয়নি, খুব কম মানুষ এখানে আসেন। এই পুরো জায়গাটাই 64 সালে সাইক্লোনের ফলে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিলো। এখানে যেমন একটা স্ট্রাকচার রয়েছে, এইখানে একটা বিল্ডিং রয়েছে, সামনে আরেকটা বিল্ডিং রয়েছে, দূরে আরও কিছু বিল্ডিং রয়েছে। প্রচুর বড় একটা জায়গা জুড়ে এই সমুদ্র তীরবর্তী শহরটার ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। ধনুষ্কোটি এলে ধনুষ্কোটি বিচের পাশাপাশি এই জায়গাটার অভিজ্ঞতাটাও কিন্তু অবশ্যই নেবেন। আমরা এখানে ধনুষ্কোটিতে একটা দোকানে এসেছি, এখানে ফিশ পছন্দ করে নিতে পারো, মাছ পছন্দ করে নিতে। আমরা একটা ব্ল্যাক পমফ্রেট নিয়েছি, 100 রুপিস, রান্না করে দেবে ওরা এখানটা। চলো দেখাই কি কি প্রসেস হতে থাকে এখানে মাছটা রান্না করার জন্যে। এতক্ষণ দেখলাম আমাদের পমফ্রেটটা তাওয়াতে ছিল, ব্ল্যাক পমফ্রেট, এবার চলে এসেছে একদম ডাইরেক্ট আমাদের টেবিলের ওপর। খুব ঝাল। পাম্বান আইল্যান্ড থেকে বঙ্গোপসাগরের ওপর দিয়ে ব্রিজ ক্রস করে আমরা আবার এগিয়ে চলেছি মূল ভারত ভূখণ্ডের দিকে। পাম্বান ব্রিজ কানেক্ট করেছে
মূল ভারত ভূখণ্ডের মণ্ডপম বলে যে জায়গাটা আছে সেইখানটার সঙ্গে রামেশ্বরম, এই জায়গাটার যে ব্রিজটা, এই ব্রিজটা প্রায় 2 কিলোমিটার লম্বা। আর যে রাস্তাটা, এর পাশাপাশি কিন্তু রেলপথ এবং সড়কপথ পাশাপাশি গেছে। সড়কপথটার নাম হচ্ছে আন্নাই ইন্দিরা গান্ধী রোড ব্রিজ। এটারও ডিস্টেন্স 2 কিলোমিটার। এটা মুম্বাইয়ের সিলিংক রোড হওয়ার আগে কিন্তু এটাই ভারতবর্ষের, মানে 2010-এর আগে অবধি এটাই ভারতবর্ষের সবথেকে লম্বা সি ব্রিজ ছিল। অপূর্ব সুন্দর দৃশ্য চারপাশে। এখানে আমরা আছি সড়ক পথে। এইটার পাশাপাশি 2টো রেল ব্রিজ গেছে। এই ব্রিজটা হচ্ছে পুরনো পাম্বান ব্রিজ, যেটা আমাদের সামনে দেখতে পাচ্ছি। আর যেটা নতুন তৈরি হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে, বাঁদিকেরটা হচ্ছে পুরনো পাম্বান ব্রিজ আর ডান দিকেরটা হচ্ছে নতুন পাম্বান ব্রিজ। অসাধারণ একটা আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং দুর্দান্ত নিদর্শন ইঞ্জিনিয়ারিংয়ের। সারাদিন রামেশ্বরমে আমরা সময় কাটিয়ে এখন আমরা চলেছি ত্রিচির পথে। ত্রিচির অফিসিয়াল নাম হচ্ছে তিরুচিরাপল্লী, আর এই রামেশ্বরম থেকে এর ডিস্টেন্স হচ্ছে 230 কিলোমিটার। সময় লাগবে 5 থেকে 5.5 ঘন্টা। প্রায় 6 ঘন্টা পথ অতিক্রম করে আমরা তিরুচিরাপল্লী বা ত্রিচিতে চলে এসেছি। আমরা উঠেছি বিজয় রানী হোটেলে। এই হোটেলে আমরা উঠেছি, বিজয় রানী হোটেল। আমাদের লাগেজ নামানো হচ্ছে। পরের এপিসোডে দেখা হবে তিরুচিরাপল্লী থেকে। রামেশ্বরমের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে টাটা, ভালো থেকো।